আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13ই ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলাও হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সে প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে, দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত তা হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক, তাদের কিভাবে রিকনসিলিয়েশন বা পুনর্বাসন করা হতে পারে? জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত একটু উত্তর দেন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, উত্তরটি সংক্ষিপ্ত হলেও বেশ অর্থবহ। এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য পরিমাণে ভোটার রয়েছে। ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের রিপোর্টে একথা বলেছে। সবশেষ 16ই ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কিনা এ নিয়ে আরো প্রশ্ন উঠবে। এনডিটিভি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির ঝুলেতে গেছে। যদিও দলটি ভোট বর্জনের ডাক দিয়েছিল, যারা ভোট দিতে চেয়েছেন তাদের সামনে কার্যত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী। অধিকাংশ ভোটার বেছে নিয়েছেন বিএনপিকে। এনডিটিভির দাবি, এই যে ভোট একদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঘটেছে, এর পিছনে একটি প্রধান কারণ হলো জাতীয় পরিচয়ের প্রশ্ন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে। বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতার পরও তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়ে গেছে। ফলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী ভিত্তিকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের একাংশের কাছে দলটি সন্দেহের চোখে দেখা হয়। এনডিটিভি বলছে, সংখ্যালঘু ভোটারদের মধ্যেও বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব বিএনপির পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের আন্দোলনকে অনেকে স্বতঃস্ফূর্ত মনে করলেও পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ডিপ স্টেটের প্রভাব হিসেবে দেখছেন। ভবিষ্যতে যে কোনো দল একইভাবে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ পড়তে পারে, এমন আশঙ্কা থেকে অনেক ভোটার স্থিতিশীলতার স্বার্থে
বিএনপিকে সমর্থন দিয়েছেন বলে মনে করছে এনডিটিভি। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, আওয়ামী লীগের ভোটার অধ্যুষিত এলাকাগুলোতে কৌশলগত প্রচার, ভাসমান ভোটারদের লক্ষ্য করে পরিকল্পিত যোগাযোগ, কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি বিএনপি। সুইং ভোটার ও আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় যাতে জামাতের বদলে বিএনপি হয়ে ওঠে তাদের পছন্দ। এখন সরকার গঠনের পর সত্যিকার আইনের শাসন জারি করা চাই বিএনপি ও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সহ একটি গ্রুপের বিরোধিতা, অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচারে রাজনৈতিক হামলা করার প্রবণতা দেখা গিয়েছিল সেই চক্রে না জড়ানো। এ দুয়ের মধ্যে সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ। ভুয়া ও হয়রানিমূলক মামলা বাতিলের পাশাপাশি সহিংসতায় প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করাও জরুরি হবে। দর্শক, গত 18 মাস ধরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক এলাকাতেই নির্বাচনের পরদিন থেকেই দলীয় কার্যালয় খোলা শুরু করেছেন। শুরুটা হয় পঞ্চগড় জেলায়। 13 ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান। উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্বাচনের 2 দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের একটি দল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে, যে ভবনে বছর 3 ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। 15 ফেব্রুয়ারি খুলনায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় রেড জুলাই নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর অপসারণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2024 সালের 4 আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। একই দিনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। সকাল 10টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় 40-50 জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন। এই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে ঢোকেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা চলে যান। ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘ 18 মাস পর পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে 16 ফেব্রুয়ারি। সোমবার সকাল 7টার দিকে উপজেলার নলখোলা বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে দীর্ঘ 18 মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন শীর্ষক একটি ব্যানার টাঙানো হয়। 2024 সালের 5 আগস্ট বিকেলে দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পাবনায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নারী নেত্রী গিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন তোস্ত বিল্ডিং এর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা। 16 ফেব্রুয়ারি বিকেলে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকতুল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ। এ সময় তাদের সঙ্গে আরো কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করেছিলেন। এতদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওই অফিসটি দখল করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার কার্যালয়ের দরজার উপর লাগিয়ে দিচ্ছেন। গত বছর 21শে অক্টোবর ওই ভবনের 4র্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনে ভিডিওতে দেখা যায় একদল যুবক কার্যালয়টির বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। গত রোববার নগরের লালদিঘির পারে সড়কের পাশের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বেলা 3টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢুকেন। এই সময় তারা কার্যালয়ের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বেতাগী আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব নেতা কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। বগুড়ায় দলীয় কার্যালয়ে পতাকা টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে থেকে বিএনপির শীর্ষ নেতাদের একটি অংশের সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল। নির্বাচনের পর সেটি আরও বেড়েছে। ইতিমধ্যে দল দুটির শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আলাপ হয়েছে। বিশেষ করে নির্বাচনের পর যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করা না হয়, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির হাইকমান্ড থেকে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়েও নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিবেদনে আওয়ামী লীগ সহ সকল দল যাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে সে সুপারিশ করেছে। আবার বাংলাদেশের নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মার্চের প্রথম সপ্তাহে ঢাকা আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি 6 থেকে 9 মার্চ ঢাকায় সফর করার কথা রয়েছে। পল কাপুর ঢাকায় আসার আগেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করার ব্যাপারে এক ধরনের চাপ আছে নতুন সরকারের উপর। নির্বাচনের আগে এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেছিলেন। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ছাড়া আরেকটি বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু। সূত্রগুলো বলছে, ভারত ও শেখ হাসিনা ইস্যুতে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের পথে হাঁটবে না, সে ইঙ্গিত ইতিমধ্যে দ্য হিন্দুকে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 ফেব্রুয়ারি ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক বিষয়ে আটকে থাকবে না এবং শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হবে না বলে মনে করছেন বিএনপি মহাসচিব। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালেও তা বাণিজ্য সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না। নতুন সরকার আরো ভালো সম্পর্ক গড়তে চায়। মির্জা ফখরুল মনে করিয়ে দেন, 1975 সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা যখন ভারতে অবস্থান করছিলেন, সেই সময় ভারত সফর করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভারতের তখনকার প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। তিনি বলেন, 1980 সালের জানুয়ারিতে জিয়াউর রহমান দিল্লি সফর করে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনার ইস্যুটিকে এক পাশে সরিয়ে রেখে আপাতত এই বছরের মধ্যে গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়টি সামনে আনতে চায়। পাশাপাশি সীমান্ত সমস্যা ও বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর করে ফেলতে চায়। তবে সরকারকে আওয়ামী লীগ ইস্যুতে তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত যে নিতে হবে সেটি বোঝাই যাচ্ছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। ভোটের বাতাসে সন্ধ্যা পর্যন্ত উঠছিল টাকা। দেশের কমপক্ষে 10টি জেলায় এক সন্ধ্যাতেই বিপুল পরিমাণ টাকা সহ কিংবা টাকা দিয়ে ভোট কেনার সময় হাতে নাতে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে টাকা বিলি করতে দেখা গেছে। ঐতিহাসিক নির্বাচনের আশ্বাস দেয়া নির্বাচন কমিশন অবশ্য এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধানী চেয়েছিল।
সন্ধ্যা পেরিয়ে রাত গড়াতে গণমাধ্যমের খবরে আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে ভোট কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট পেপারের সিল মেরে বাক্সে ভরার মিশন। এমনকি ভোট হওয়ার আগে পাওয়া গেছে এজেন্টের স্বাক্ষরিত ফলাফল বা রেজাল্ট শিট উদ্ধারের ঘটনাও ঘটেছে। রাত বাড়তে সহিংসতার মাত্রাও বাড়ছে। বেশ কয়েকটি আসন থেকে কেন্দ্র দখলের অভিযোগের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্রগুলো বলছে, সন্ধ্যার পর থেকে এসব ঘটনায় চিন্তিত নির্বাচন কমিশন ও যমুনার দপ্তর। যে মাত্রায় টাকা ছড়ানো আর ভোটের আগে ভোট হয়ে যাওয়ার খবর ছড়াচ্ছে, তাতে ঐতিহাসিক নির্বাচন প্রশ্নের মুখে পড়তে পারে এমন আশঙ্কায় পেয়ে বসেছে সরকারের শীর্ষ মহলকে। নির্বাচন কমিশনের দুশ্চিন্তা হলো ৫৫ থেকে ৬৫% ভোট কাস্ট করার যে মিশন নিয়ে ইসি নেমেছিল, বর্তমান পরিস্থিতিতে সেটি দুরাশা হয়ে যেতে পারে। অন্যদিকে সরকারের দুশ্চিন্তা হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণে এমনিতেই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশি রাষ্ট্র ও সংস্থার পর্যবেক্ষকদের বিরাট প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিকেলেই বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন কোনো রকমের ছন্নছাড়া জবাব দিয়ে পার পেয়েছে। কিন্তু সন্ধ্যা হতে না হতেই পরিস্থিতি এতটা খারাপ হয় যে এখন সরকার ও ইসি পড়েছে মহা দুশ্চিন্তায়। এমন পরিস্থিতিতে যদি সরকারের মিত্ররাই নির্বাচনের টাকার খেলা ও রাতের ভোট করে ফেলে, তাহলে অধ্যাপক ইউনূস ও তার প্রশাসনের মুখ দেখানোর ফুরসত আর থাকবে না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঝিনাইদহ ৪ কালীগঞ্জ ও সদরের আংশিক আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট বা ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এই ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ২৩টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জেসমিন আরা বলেন, জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এর বেশি কিছু বলতে চাননি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপার প্রস্তুতজনিত অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। ওই প্রিজাইডিং কর্মকর্তা জামাতের একজন সাবেক নেতা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া জামাত ইসলামীর অনুসারী। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়ার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বুধবার সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ড পপুলার হাই স্কুলে এই ঘটনা ঘটে। দেশ টিভিতে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে বরগুনা ১ আসনের গগন স্কুল কেন্দ্রে রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার আগাম স্বাক্ষর দিচ্ছেন। এর আগে দিনভর টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে হাতে নাতে ধরা পড়া কিংবা টাকার বস্তাসহ আটক হওয়া খবরে সংবাদ মাধ্যম আর সামাজিক মাধ্যম ছয়লাভ ছিল। দৈনিক মানবজমিনের এক খবরে বলা হয়েছে, সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ, ঢাকার সূত্রাপুরে টাকা সহ জামাতের ১২ নেতাকে আটক করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে জামাতের এসব নেতাকর্মীকে আটক করা হয়। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকার ব্যাগ সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বিলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকা বিতরণের অভিযোগে জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। শরীয়তপুর ২ আসনের নড়িয়া উপজেলায় ভোট কেনার দায়ে জামাত ইসলামের এক কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে 15 লাখ টাকা উদ্ধার করা হয়। বুধবার রাত 8টার দিকে শহরের ঝুমুর এলাকায় তল্লাশি চৌকিতে এই টাকা উদ্ধার করা হয়। এই সময় এনির ব্যক্তিগত সহকারী ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল সহ 3 জনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী নেতাদের অভিযোগ, প্রশাসন ও মিডিয়ার ষড়যন্ত্রে দলটির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, তাদের ধারণা মিডিয়া কুর মাধ্যমে পরিস্থিতি তাদের জন্য আরো শোচনীয় করে তোলা হতে পারে। সূত্রগুলো বলছে, দিনভর এমন খবরে নির্বাচন কমিশন বেশ বেসামাল হয়ে পড়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে এমন আশঙ্কা আছে নির্বাচন কমিশনারদের। এসব ঘটনা ভাইরাল হওয়ার আগেই নির্বাচন কমিশনকে একবার বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। প্রথম আলোর খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতার উপর প্রভাব পড়বে কি না সে প্রশ্ন তুলেছেন ঢাকায় আসা একাধিক বিদেশি সাংবাদিক। তাদের এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। তবে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছেন না নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কারণ হিসেবে তিনি বলেছেন, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তাদের শরিক দল অংশ নিচ্ছে। নির্বাচনের আগের দিন বুধবার রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচন কমিশনের সচিবালয় ব্রিফিং এর আয়োজন করে। সেখানে বিবিসির একজন সাংবাদিক নির্বাচন কমিশনের কাছে জানতে চান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ দল কার্যত নির্বাচনে অংশ নিতে পারছে না, এতে নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর ছায়া পড়ছে কিনা। বাংলাদেশে এমন মানুষ থাকতে পারেন যারা ওই দলকে সমর্থন করতে চান, কিন্তু আগামীকাল ব্যালট পেপারে তাদের সেই পছন্দ থাকবে না। নির্বাচনের বৈধতা নিয়ে সরকার কি উদ্বিগ্ন নয়? এই প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এই নির্বাচনের প্রেক্ষাপট ভুলে গেলে চলবে না। যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তারা এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি। সে কারণে কিছু সত্তা নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে এতে ভোটার উপস্থিতি কমবে না, আপনারা আগামীকাল তা দেখবেন। সম্পূরক প্রশ্ন বিবিসির আরেক সাংবাদিক জানতে চান, তাহলে কি আপনি নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন? জবাবে নির্বাচন কমিশনার বলেন, এটি একটি নির্দিষ্ট প্রেক্ষাপটের বিষয়। জুলাই আগস্ট 2024-এর ঘটনাগুলো ভুলে গেলে চলবে না। অন্যদিকে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ হিসেবে মূল্যায়িত হবে বলে যুক্তরাষ্ট্রের এক কংগ্রেশনাল ব্রিফিংয়ে কেউ কেউ মত দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করতে না পারায় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, সংখ্যালঘু নিরাপত্তায় অনীহা এবং চাঁদাবাজি ধর্ষণে জড়িতদের দায় মুক্তির অভিযোগে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর কথাও উঠেছে ব্রিফিংয়ে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের 3 দিন আগে সোমবার ক্যাপিটাল হিলে এই ব্রিফিং আয়োজন করা হয়। শুনানিতে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের পক্ষে মত দেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন। তিনি মোহাম্মদ ইউনূসকে গণতন্ত্র এবং মানবতার দুশ্মন হিসেবে অভিহিত করেন। নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে, যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে বৈধতা দিতে ইসির টার্গেট হলো ভোটার টার্নআউট 65 থেকে 70% করা, কমপক্ষে 55%-এর নিচে যাতে না নামে সেদিকে খেয়াল রাখা। নির্বাচন কমিশন থেকে সরকার পররাষ্ট্র উপদেষ্টা এই প্রত্যাশার কথা বলেছেন, কিন্তু বুধবার যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সরকারের মিত্ররা এখন নিজেদের মুখোমুখি অবস্থানেই দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে গেলে তারা ভোট কেন্দ্রে নাও আসতে পারে। তখন ঐতিহাসিক নির্বাচনের বৈধতা ঐতিহাসিকভাবে মলিন হয়ে যাবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।